আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো আজকে পিনাকিদার উপরে ভিডিও বানাচ্ছি আর কি। তো পিনাকিদা ইনফ্যাক্ট গতকালকে একটা ভিডিও দিয়েছিলেন নভেম্বর 10 তারিখে। সেটা হচ্ছে যে বিএনপি আর আওয়ামী লীগের বোঝাপড়া। তো বিএনপি আর আওয়ামী লীগের বোঝাপড়া করতে গিয়ে উনি মানে বেশ অনেকগুলো মানে ওনার বিএনপির রুহুল কবির রিজভী সাহেবের সাথে ওনার অলমোস্ট মানে একটা ভালো একটা সম্পর্ক, এবং উনি নিজেও গতকালকের ভিডিওতে বলেছেন যে মির্জা আব্বাস সাহেব যিনি আছেন আর কি বিএনপির, তো তার সাথে মাঝে মাঝে ওনার কথা হয়। তো আমি মনে করি যে উনি হয়তো খুব মানে বন্ধু ভাবাপন্ন একটা মনে করেই তার এই ভিডিওর মধ্যে যে অনেক কিছু উনি দিক নির্দেশনা বা বিএনপির কাছে দাবি পেশ করেছেন আর কি। কিছু ভুল চুক উনি উল্লেখ করেছেন, এবং বিএনপি এবং আওয়ামী লীগ এরকম একই সুরে কথা বলছে, বা তারা ছাত্রলীগ এবং ছাত্রদল একই জিনিস, বিএনপিও একই জিনিস আওয়ামী লীগের মতো, এরকম কথাবার্তা বলছিলেন আর কি। তো আমি ভাবলাম যে কেন আমি একটু আমার ওপিনিয়নটা আপনাদেরকে শেয়ার করি না আর কি। কারণ হচ্ছে যে এটা আপনি ধরে নিতে পারেন যে সেই ভিডিওর একটা রিপ্লাই ভিডিও আর কি। তো পিনাকিদা ওনাকে আমার যথেষ্ট মানে উনি একজন অনেকের মতো, আমিও একজন ওনার ভিডিও পছন্দ করি, অনেক সমালোচনা দেখেছি। এবং শেখ হাসিনাকে যে সরানোর পিছনে যারা নাকি ইনফ্লুয়েন্সার বা অ্যাক্টিভিস্ট যারাই বলি, তো তাদের মাঝখানে যে উনি একেবারেই মানে টপ একজন, তো সেটা আসলে বলার অপেক্ষা রাখেন আর কি। এবং আমরা মনে প্রাণে ওনাকে আমরা স্বীকার করি বা পছন্দ করি আর কি। তো পিনাকিদার সাথে আমার টুকটাক মেসেঞ্জারে মাঝে মাঝে আমি একটা দুটা কথা বলেছি। এবং দেখেন, আমার দুটো চ্যানেল, তো একটা চ্যানেলে আমি ভারতের পণ্য বয়কটের ভিডিও আমি দেখাতাম আর কি। তো এটা ডেফিনেটলি আপনারা সবাই জানেন যে পিনাকিদা ভারতের পণ্য বয়কটের আন্দোলনে একটা ডাক দিয়েছিলেন, এবং প্রচুর মানুষ বাংলাদেশে ভারতের পণ্য বয়কটের ভিতরে চলে আসছিল। তো সেই ভিডিওগুলি আমি বানাতাম এবং ওই আন্দোলনের, এবং উনি তার ফেসবুক পেজ একটা আছে পিনাকিদার, এবং সেই পেজে উনি শেয়ার করতেন, এবং সম্ভবত 3টা মতো ভিডিও আমার শেয়ার করেছিলেন উনি। অনেকের পোস্ট, অনেকের স্ট্যাটাস উনি শেয়ার করতেন। তো যেহেতু উনি সমালোচনা করেন এবং তার ভালো ভালো জিনিসগুলি আমরা দেখতে পাই, তো এই কারণে কিন্তু তার প্রত্যেকটা ভিডিও আমি না, আমার পরিচিত অনেকে যারা আছেন আর কি, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি। তো অনেকে না মানে আমার জানা মতো ম্যাক্সিমাম মানুষই মানে পিনাকিদার ভিডিও দেখেন, রেগুলার দেখেন। তো যেহেতু আমিও একজন তার ফ্যান, আমি আসলে তাকে সমালোচনা না মানে উনি আমার বয়সে বড়, কিন্তু ডেফিনেটলি আমি চাই যে এই ভিডিওটা উনি দেখুক, এবং আমি আমার যেই জায়গা থেকে আমার কিছু জিনিস ঠিকঠাক মনে হয়নি, তো সেটা আমি তুলে ধরছি। দেখেন, গণজাগরণ মঞ্চ একটা ছিল। তো গণজাগরণ মঞ্চ যেটা আছে, তো আমি যদি মানে আমাদের সময় একটা .com একটা অনলাইন পোর্টাল, তো 6ই ফেব্রুয়ারি 2023, আমি জানি যে আসলে বাংলাদেশের সংবাদ ব্যাপারগুলি মিডিয়া মানে হলুদ সাংবাদিক, আমরা তো আওয়ামী লীগের সময়ে প্রচুর এগুলো নিয়ে কথা বলেছি, সেই মনীষা থেকে শুরু করে জয়ী মামুন থেকে শুরু করে মানে কার পিছনে আমরা লাগিনি। তো উনি বলবেন যে না, এগুলি হয়তো ঠিকঠাক না, বা এগুলো সম্পাদক বা মালিক বা নানা রকমের কথা বলবেন। তো আমি আসলে যেহেতু গতকালকের ভিডিওর মধ্যে আমি দেখছি যে উনি ডেইলি স্টারের সমালোচনা করেন, বা ডেইলি স্টারের বাংলার নিউজ রেফারেন্স দিচ্ছেন, বা প্রথম আলোকে সমালোচনা করেন, প্রথম আলো নিউজের রেফারেন্স দিচ্ছেন। তো রেফারেন্স দিলে মানে সেই নিউজ মিডিয়ার অসত্য জিনিস দেখানো হচ্ছে বা বলা হচ্ছে, এটা না, বা তার হয়ে গেলাম সেটা না। তো এরকম আর কি, যে এখানে আমাদের সময় তারা ওই সময় একটা নিউজ করেছিল যে গণজাগরণ মঞ্চের 10 বছর এবং এই আন্দোলনের নেতারা। তো এখানে আমরা দেখতেছি যে শাহবাগ আন্দোলনের 10 বছর হয়েছে। এই আন্দোলনের প্রথম সারির যারা নেতা ছিলেন তাদের মধ্যে একজন পিনাকি ভট্টাচার্য ছাড়া অন্য মানে পিনাকি ভট্টাচার্য আছেন আর কি, অন্য সব শীর্ষ নেতৃত্বের জনপ্রিয়তার চূড়ান্ত ধস নেমেছে। সবার ধস নেমেছে, বাট পিনাকি তার ধস নামেনি, একেবারে তুঙ্গে তার মানে জনপ্রিয়তা। গণজাগরণ মঞ্চ যেটা ছিল, তো আমরা জানি ইমরান এইচ সরকার একটা জাগরণ হয়েছিল, এবং তাদের মূল মোটিভ ছিল জামাতে ইসলামের যে যারা নাকি আছে মানে
যুদ্ধ অপরাধী, তো তাদেরকে একেবারে সর্বোচ্চ লেভেলে শাস্তি দেওয়া আর কি, নিশ্চিত করা। তো আওয়ামী লীগ সরকার ওখানে ছিল, এবং আমরা জানি যে গণজাগরণ মঞ্চের ঠিক পরে মানে লাগাতারভাবে যেরকম আমরা দেখছি যে যারা নাকি মানে ইয়েতে ছিলেন, মানে সেই সময়ে বড় বড় লিডার ছিলেন, তো কেউ কিন্তু বাদ যায়নি। কেউ বাদ যায়নি। এবং মানে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব থেকে আমি কয়েকটা নাম আমি এখানে উল্লেখ করতে চাই, যেমন যাদের শাস্তি হয়েছে, জেল হয়েছে কারো, গোলাম আজম সাহেব জেলে ছিলেন, তারপরে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মানে জেলে, তারপরে তার বারডেমে উনি চিকিৎসা করান, সেটাতে না গিয়ে তাকে পিজিতে নেওয়া হয়, এবং যে ডাক্তার চিকিৎসা করেন তার একটা অবহেলা আমরা জানি, এবং উনি আওয়ামী লীগের মানে নেত্রীর খুব কাছের ডাক্তার ছিলেন আর কি। তো অনেকে বিশ্বাস করেন যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে হয়তো মানে মেরেই ফেলা হয়েছে আর কি। তো এরকম অনেকে আছেন, মতিউর রহমান নিজামী সাহেব আছেন, তারপরে মীর কাশেম আলী সাহেব আছেন, মোহাম্মদ কামরুজ্জামান সাহেব আছেন, আব্দুল কাদের মোল্লা সাহেব আছেন আর কি, আলী হাসান মোহাম্মদ মোজাহিদ সাহেব আছেন, এবং আমি তো বললাম যে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব ছিলেন। তো আমি আসলে সবার কথা আমি বলতে পারবো না, বাট সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বিএনপির একেবারে খুব উঁচু দরের একজন নেতা ছিলেন, এবং দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আমি আসলে এটা একটু বলতেছি, একটু প্রেক্ষাপটটা আসলে কেন এই ভিডিওটা বানাচ্ছি একটু বলে নিয়ে তারপরে আমি আমার মূল মানে ওই গতকালকের ভিডিওর, আপনি এটাকে যদি সমালোচনা বলেন বলতে পারেন, বাট আমার ওপিনিয়ন বা আমি কি কি জায়গাতে আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে এটা আমি ইন ডিটেলস একটু পরে আসবো আর কি। আপনারা থাকবেন, মানে শেষ পর্যন্ত থাকবেন আর কি। তো এখানে বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীর ঝরে পড়াটা একটা বিরাট লস হয়েছিল, এবং ঠিক সেইভাবে দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি একজন রাজনীতিবিদ ছিলেন না, ওনাকে আমরা ওই ধর্মীয় নেতা হিসেবে আমরা মানতাম আর কি। মানে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে যে আমার দাদা মানে মৃত্যুসজ্জায় ছিলেন, এবং হঠাৎ আমার বাবার রুমে মানে দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ক্যাসেট বাজতেছিল, ওয়াজ। তো ওইটা ওই ফিতা মানে আমলের ক্যাসেট ইতিহাস বলতেছি আর কি। তো একটু গল্পটা বলে নি, সেটা হচ্ছে যে দাদা হঠাৎ করে ওই পাশের রুমের ওয়াজ শুনে হাউমাউ করে কান্না শুরু। তো পরে যেটা করলাম আমরা, যে বাবার কথা মতো এই ক্যাসেট প্লেয়ারটা দাদার রুমে রাখা হলো, এবং ওনার কাজ ছিল যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওই একই ক্যাসেট বারবার ঘুরে ঘুরে শোনা আর কি। তো আমার বাবা বললেন যে, দাদাও বলতেন যে আর নাই আর নাই। তো বাবা বললো যে মানে যত বাংলাদেশে ক্যাসেট আছে ওয়াজের সব নিয়ে আসো। তো দেলোয়ার হোসেন সাইদি সাহেবের হুজুরের সমস্ত ক্যাসেট নিয়ে আসতাম, এবং আমার কাজ ছিল যে মানে মানে একটা শেষ হয়ে গেলে আরেকটা লাগানো, একটা শেষ, এবং উনি অনবরত কাঁদতেন আর কি। তো ওনার এরকম পিউরিফাই আমরা দেখছি। হ্যাঁ, উনি ব্রিটিশ আমলের দারোগা ছিলেন আর কি আমার দাদা। তো ওই কারণে দাদার যেভাবে ধর্মের প্রতি যেই ভালোবাসাটা টুকু হয়েছিল সেটা ওই দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওই ক্যাসেট শুনে শুনে আর কি, এবং ওইটা শেষ সময়ের খুব বহিঃপ্রকাশগুলো আমি দেখছি কাছে থেকে আর কি। তো যার জন্য আমারও দেলোয়ার হোসেন সাইদি হুজুরের প্রতি প্রচণ্ড একটা ভালোবাসা। তো এই মানুষগুলোকে আমরা ঝরে পড়তে দেখছি। তো দেখেন গণ মানে জাগরণ মঞ্চ না, এটা আমার দৃষ্টিতে একেবারে মূল। এত কয়টা মানুষকে ঝরে পড়ার পিছনে গণজাগরণ মঞ্চ ওখানে কি রোল প্লে করছিল, মানে কিভাবে এই দলটা, আমি বলতেছি না যে পিনাকি দাই মানে এই মানে নেতাদের মধ্যে ছিলেন এবং উনি এগুলার পিছনে মাস্টার মাইন্ড, এটা আবার আমি বলতে চাচ্ছি না। হ্যাঁ, কিন্তু দাদা আবার তার ভিডিওতে এর আগে এটার জন্য সরিও মানে বলেছেন আর কি। তো আমার প্রশ্ন পিনাকিদার কাছে যে এটা যদি সরি বলেন তাহলে আপনি একটা মিস্টেক করেছেন, ভুল না হলে তো মানুষ দুঃখ প্রকাশ করে না আর কি, বা আপনি হয়তো যেটা করেছেন সেটাতে হয়তো আপনার কি বলে অনুশোচনা হয়েছে, এই কারণে আপনি। তাই আপনার মতো একটা মানুষ যে নাকি একটা সমাজের দিক নির্দেশনা দেয়, বিএনপিকে একটা দাবিনামা দিয়ে বলে যে না আমি এগুলি চাই, এবং আমি গতকালকে মানে আমি দেখতেছিলাম যে এইটা বোধহয় আজকেই উনি ওনার প্রোফাইল লাল করে ফেলছেন, মানে প্রোফাইলটা লাল করে দিয়ে উনি বলতেছেন যে না আন্দোলন এখনো চলছে। তো এই সমস্ত কিছু কিন্তু মানে ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে দাদা আপনি ওই সময়ে গণজাগরণ মঞ্চে গিয়ে এত কটা মানুষ মারা গেছে আর কি, শেখ হাসিনা টুক দ্য অপরচুনিটি, এবং একটা শেখ হাসিনার মানে ডাইরেক্ট একটা কানেকশন ছিল, এটা দাদা খুব ভালো জানে আর কি। তো
তো সেই দাদার যে মানে ভুলে হোক বা ওনার যে দেখেন গত 10 ঘন্টা আগে পিনাকিদা একটা স্ট্যাটাস দিয়েছেন, তার ফেসবুক স্ট্যাটাসে একবার লাল প্রোফাইল করে দিয়েছেন, জুলাই শেষ হয় নাই, আসেন আমরা আমাদের প্রোফাইল ফটো আবারও লাল করে রাখি। তো এইটা দেখে আমি না একটু টেনসড হয়ে গেছি আর কি, কারণ আপনি দাদা ওই ভুল তো আসলে মানে গণজাগরণ মঞ্চে করেছেন একবার, এখন সেম যদি আবারও কোনো রকমের ভুল ভ্রান্তি আপনাকে আটকে রাখবে কে? আপনাকে যে আটকে রাখার একটা বিষয় সেটা কেন? দেখেন আমি কেন বলতেছি, কারণ দিমরোজ উনি হচ্ছেন যে BDnews24.com, ওনাকেও উনি পছন্দ করবে না আমি জানি, বাট সেরকম একটা নিউজ আমি আপনাদেরকে রেফারেন্স আকারে এখানে মানে দেখাতে চাই, কারণ হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট। এটা টাইটেল দেওয়া হচ্ছে খালেদার জন্য দ্বার খোলা। তো তারা এখানে ওই সময় 2013 সালে 23শে মার্চ এই খবরটা আর কি অনলাইনে পাওয়া গেল। তো দেখেন এখানে পিনাকিদার ছবি দেখা যাচ্ছে, শাহবাগ এবং সোশ্যাল মিডিয়া। তো এরকম একটা কনফারেন্সে তারা লিডাররা, গণজাগরণ মঞ্চের লিডাররা ওখানে মানে BDnews24.com এর ওখানে যে আছেন মানে প্রধান সম্পাদক যিনি ছিলেন তৌফিক ইমরোজ, ওনাকে পছন্দ করে না না ওই দাদা এর আগে বলেছেন আর কি। তো এরকম তারা একটা বৈঠক করতেছে এখানে। তো দেখেন এখানে তারা তাদের যে বৈঠকের অংশটা, এখানে আমরা পিনাকিদারকে দেখতেছি কথা বলতেছে আর কি, শাহবাগ এবং সোশ্যাল মিডিয়া। তো এই জায়গাটাতে এখানে আমরা চাই সরকার ও বিরোধী দল উভয়ই মুক্তিযুদ্ধের শক্তির পক্ষের শক্তি হোক, এটা কে বলতেছে বলেন আন্দোলনের অন্যতম সংগঠক মারুফ রসুল। এবং এখানে দেখেন যে আলোচনায় অংশগ্রহণকারীরা কে কে ছিল, মারুফ রসুল ছিলেন, মাহমুদুল হক মুন্সি, আরিফ জেবদিক জেবদিক জেবতিক, অমির রহমান পিয়াল, শারমিন রেজওয়ানা, বাকিবিল্লাহ, আফসানা কিশোর, পিনাকি ভট্টাচার্য, নাহিদ সুলতানা ও শিমু নাসের। তো তার মানে পিনাকি ভট্টাচার্য এখানে আছে। তো এইখানে উনি থেকে কি বলতেছে যে শুরুতে ইতিবাচক মনোভাব দেখিয়ে পরে অবস্থান বদলানো, বিএনপির বিষয়ে অবস্থান জানতে চাইলে গণজাগরণ মঞ্চের সংগঠকরা বলেন জামাতকে বর্জন করে যদি বিএনপি নেত্রী এই আন্দোলনে সামিল হতে চান তার জন্য দরজা খোলা রয়েছে। মানে বিএনপি প্রথম দিকে অবজার্ভ করতেছিল গণজাগরণের, বাট ওনার বিএনপির কাছে যখন মনে হয়েছে বেগম খালেদা জিয়ার কাছে যে এখানে ঘাপলা আছে, তো হইতেই পারে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের নাম চলে আসতেছে, মানে আমার দলে যদি এরকম কেউ থাকে আমি কি আপনার হাতে তুলে দিয়ে বলবো যে আপনার সাথে আমি আছি? তো সেটা তো না, এইরকম জিনিস ইঙ্গিত ছিল বলেই বিএনপির খালেদা জিয়া তখন এইটার মধ্যে মানে মত পাল্টিয়েছে। প্রথমে ছিল যে না ঠিক আছে আমরা আছি আর কি। ব্লগার মাহমুদুল হক মুন্সি বলেন বিএনপির অবস্থান শুরুতে একরকম ছিল, কিন্তু কয়েকদিন পর অন্য অবস্থান দেখা যায়। তো এখানে তারা নানা রকমের কথাবার্তা বলতেছে এবং আমি পিনাকিদার যেই জায়গাটা সেখানে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। হ্যাঁ, 90-এর আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস পিনাকি ভট্টাচার্য বিএনপিকে আন্দোলনে দেখার প্রত্যাশা করেন। 90-এ উনি বলতেছেন যে 90-এ আমরা যখন আন্দোলন করছিলাম তখন ছাত্রদলও সেই আন্দোলনে যোগ দিয়েছে। তো আমরা আসলে ওই যে আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, তারা তো ঢাকা একদম তছনছ করে দিয়েছিল। অনেকে বলেন যে আসলে ও তাদের আসলে ছাত্রদের লিডারশিপ বলতেই আমানুল্লাহ আমান তখন ডাকসুর ভিপি ছিল, জিএস ছিল, খায়রুল কবির খোকন, এরাই কিন্তু কি রোল প্লে করেছিল। এবং সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম হয়েছে আর কি, অস্বীকার করব না, ছাত্ররাই কি রোল প্লে করেছিল এবং তাদের মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান, জিএস খায়রুল কবির খোকন, এদের মানে রোলটা অনেক বেশি ছিল আর কি, যেহেতু মানে ক্যাপিটালে যা হয় সেটাই তো মুখ্য ভূমিকা পালন করবে আর কি। তো পিনাকি দা সেখানে বলতেছে যে 90-এর আন্দোলনে, হ্যাঁ তারা বলতেছে যে উনি বলছেন যে 90-এ আমরা যখন আন্দোলন করছিলাম তখন ছাত্রদল সেই আন্দোলনে যোগ দিয়েছে। আমি এখনো বিশ্বাস করি যে তারা বিএনপি জামাতের সঙ্গ ত্যাগ করে তরুণদের সঙ্গে যোগ দিবে। মানে দাদা হচ্ছে কি তরুণদের নিয়ে খুব মানে ভালো থাকে আর কি। হ্যাঁ, মানে তার ভিতরে যে তারুণ্য আছে এটা বোঝা যায়, একটা বিপ্লবী একটা চেতনা সব সময়, মানে একটা বিপ্লব করব এই করব। তো তার বিপ্লব থামবে না, এটা আমরা দেখছি আজকে এই প্রোফাইল দেখলাম আর কি।
তো এখন শেখ হাসিনা চলে গেছে, এখন শেখ হাসিনার জায়গাতে কে আসবে তার বিরুদ্ধে আবার বিপ্লব করা শুরু হয়ে গেছে, এবং গতকালকের ভিডিও থেকেই আমরা বুঝতেছি যে বিএনপির বিরুদ্ধে মনে মনে একটা বিপ্লব ডাক দিয়েছেন আর কি। তো ডেফিনেটলি ডক্টর ইউনূসের ব্যাপারেও আছে আর কি, বাট এরা যারা এখন আছে তারা কিন্তু গণতান্ত্রিক শক্তি, মানে সবাই স্বৈরশাসককে সরিয়েছেন মানে হচ্ছে তারা সবাই গণতান্ত্রিক, এই আন্দোলন সবাই শরিক হয়েছিলেন। তো এখন এদের বিরুদ্ধে যদি আবার কেউ কু করতে চায় তাহলে তো এটা তো অপশক্তি ছাড়া কিছু না, গণতান্ত্রিক শক্তি বলে আমরা মনে করি না তাকে। তো দেখেন উনি আরো বলতেছেন যে শাহবাগ আন্দোলন শুরু হওয়ার পর বিএনপি কয়েকদিন পর্যবেক্ষণের পর একে স্বাগত জানায়, স্থায়ী কমিটির বিবৃতিও আসে। তবে কিছুদিন পর বিএনপি অবস্থা পরিবর্তন করে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শাহবাগ আন্দোলনকারীদের নাস্তিক এবং মঞ্চ মন্তব্য করে গণজাগরণ মঞ্চ বন্ধের দাবি জানান। তো এগুলি আছে। তো এখন এখানে মানে মূল যেই জায়গাটা আছে সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। আপনারা জানেন যে ইসলামী ব্যাংকটা বাংলাদেশে শেখ হাসিনা ওই এসালাম এটা ওটা ঢুকাই কি পরিমাণ ধ্বংস করছে, সমস্ত টাকা আমানতকারী যত টাকা পয়সাগুলি লুট করে নিয়ে গেছে। তো এটার কেন জানি আমার আজকে এই মনে হলো কি যে এইটার শুরুটা করেছিল আবার এই গণজাগরণ মঞ্চ। দেখেন এখানে আন্দোলনের গতি প্রকৃতি, আমি আর একটু কাছাকাছি যাই। আচ্ছা, যুদ্ধ অপরাধীদের প্রতিষ্ঠান বর্জন, দেখেন এইটাও একটা আন্দোলনের অংশ। ইসলামী ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জামাত সংশ্লিষ্ট হিসাবে চিহ্নিত করে সেগুলি বর্জনের আহ্বান রয়েছে গণজাগরণ মঞ্চের। এ বিষয়ে আন্দোলনকারীদের নেতৃস্থানীয়দের অন্যতম মাহমুদুল হক মুন্সি বলেন, জাতি পরিশুদ্ধতার মধ্য দিয়ে গেলে বিষ বৃক্ষগুলো পরিষ্কার করতে হয়। আমরা চাচ্ছি নিজেদেরকে সচেতন করে জামাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সামাজিকভাবে বয়কট করতে। ওই প্রতিষ্ঠানগুলোতে অনেক মানুষের কর্মসংস্থান এবং অনেকের স্বার্থ জড়িত থাকার বিষয়টি আলোচনায় এলে আন্দোলনকারীরা প্রতিষ্ঠানগুলোকে সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার পরামর্শ দেন। আরিক জেপতিক বলেন, আমরা বলেছি একটি তদন্ত কমিশন গঠন করা হোক। পিনাকিদা, হ্যাঁ পিনাকিদা কি বলছে? পিনাকি ভট্টাচার্য বলেন, তারা জঙ্গি অর্থায়ন করছে, পুলিশের উপর হামলা, বিভিন্ন স্থানে ভাঙচুরে ইসলামী ব্যাংকের অর্থ ব্যবহৃত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করা উচিত। তো আমি এই অংশটা থেকে এখন আর মানে না বলি। এখন আমার মানে মূল কথা কি যে দাদা ভুল করেছেন বা জেনে শুনে করে গিয়ে এখন অনুশোচনা হচ্ছে। গণজাগরণে আপনার যে ভূমিকা ছিল, এই শেখ হাসিনার টোটাল মাস্টার প্ল্যানটাই ওখানে ছিল যে জামাতকে এরকম করে একটা পঙ্গু করে দেওয়া। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, মানে বিএনপি এখনো মানে আমরা ক্রাইসিসে থাকি আর কি, মাঝে মাঝে মিস করি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের তখন চলে যাওয়ার সময় ছিল না, বা দেলোয়ার হোসেন সাইদি বা অন্যান্য যারা জামাতের নেতা আছেন। তো এইটা তো ভাই মানে সরি বলে কি হবে? সরি বলে আপনি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? মানে আমরা চাই না যে আপনি এমন কিছু আবার নতুন করে করেন যে মানুষ আবার ডিস্টার্বড হোক আর কি। মানে এটা একটা বাঙালি জাতির একটা ওই সময় আরেকটা ট্রমা। আজকে যদি গণজাগরণ মঞ্চের একটা বিচার কেউ দাবি করে, বা ওই সময়ে ধরেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কোনো ইয়ে ছিল না, কি বলে খারাপ কাজ ছিল না, বা যেই কারণে তাকে মানে জেলে রাখা হয়েছিল, অন্য যেসব নেতা যারা মারা গেছেন তাদেরকে মানে যেভাবে মারা হয়েছে তাদেরকে ওরকম হয়তো দোষ ছিল না। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে যেভাবে মারা হচ্ছে তাদের হয়তো দোষ ছিল না। এটা যদি মানে অনুসন্ধান করে বা এই মানে এটাকে যদি আবার নতুন মামলাটাকে আবার নতুন করে রিভিউ করা হয়, এই মামলাটাকে যদি আবার নতুন করে রিভিউ করা হয়, তাহলে তো পিনাকিদা আপনি ফেঁসে যাবেন। গণজাগরণ মঞ্চের যদি বিচার হয় তাহলে তো আপনারও ফাঁসি চেয়ে বসতে পারে মানুষ। এখন জামাত ইসলামীর পক্ষে কথা বলে বা বিএনপিকে মানে জ্বালাও পড়াও করে বিএনপিকে নিষিদ্ধ করে দেওয়া বা তার স্ট্র্যাটেজিকে বদল করে নেওয়া এইসব ভালো কথা বলে জামাত ইসলামের সিম্প্যাথি পাওয়া, এইগুলি থেকে কি আসলে যেই মানে কর্মটা হয়েছে ওই সময় সেটা কি মানুষ ভুলে যাবে, বা এটা কি চাপা দেওয়া সম্ভব?
আপনি গতকালকের ভিডিওতে বলছেন যে আওয়ামী লীগ এবং বিএনপির সুর একই, তো এইটাতে ডিফার করি। কারণ হচ্ছে কি যে যেই সময়টা আমরা দেখছি, যেই সময়টা আমরা দেখছি, মানে 16 বছরে মানে লক্ষ লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা, খুন গুম, মানে ইলিয়াস আলী সাহেবকে তো মারছে, মানে মেরে ক্ষান্ত হয় নাই, সমুদ্রের মাঝে গিয়ে মানে তাকে পাথর বেঁধে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, মারার আগে আমরা শুনেছি যে তাকে স্টেপ করা হয়, মাছ দিয়ে খাইয়ে দেওয়া, মানে কতটা, মানে ইলিয়াস আলীকে তো ফেরত দিতে পারবেন না আপনি। ওটা যদি সত্যি হয়ে থাকে, যেটা আমরা জানি, এটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তো এই আহ, গুম বা এই হত্যার তো মানে বিচার হতেই হবে। বিএনপি যে সাফারটা করছে, তো এরকম সাফার তো কেউ করে নাই। খুন গুম হত্যা, দেশ ছাড়া, লক্ষ লক্ষ মানুষের নামে মামলা কিভাবে হয়? একটা হচ্ছে যে নির্যাতিত, আর একটা হচ্ছে নির্যাতনকারী, দুইটার পরিচয় ভিন্ন। এক করতেছেন কেন? আপনি হাসান মাহমুদ সাহেবের ওই পররাষ্ট্রমন্ত্রী, তার ভিডিও দেখাইছেন, সে বিএনপির সাথে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করবে বলছেন। ফখরুল ইসলাম আলমগীরের দিয়েছেন 2 তারিখে ডেইলি স্টারে, বলছে যে জনগণ চায় না হচ্ছে যে রাজনৈতিক দল তার মানে নিষিদ্ধ হোক। এটা বলেছে 2 তারিখে। আপনি রেফারেন্স দিয়েছেন কার? ডেইলি স্টার বাংলা। কেন দিলেন? ডেইলি স্টার না বন্ধ করে দিতে হবে? মাহফুজা নামের তার কত সমস্যা। আপনি 3 তারিখে আরেকটা নিউজ দেখাইছেন, সেখানে ওই মির্জা ফখরুলই বলতেছেন যে বিএনপি চায় না নিষিদ্ধ হইতে। এটা নিয়ে আবার আপনার টুইস্ট করছেন ভিডিওর মধ্যে, যে একই কথা দুই দুই জায়গাতে। কিন্তু একটা বলছে সম্ভবত 2 তারিখে একটা পত্রিকায় ছাপা হয়েছে, পেপারগুলি ওই সাথে সাথে ওই দিনের নিউজ ওই দিনেই ছাপায়। তাইলে আমরা মনে করতেছি যে দুই জায়গার ঘটনা হইতে পারে। আর এটা মানে বিএনপি চাইলো বা জনগণ চাইলো, আমরা তো বলি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা বিএনপির সাথে আমরা একমত না। কিন্তু কেন কেন তারা নিষিদ্ধ চাচ্ছে, আপনি যেইভাবে বলতেছেন সেটার সাথে বিএনপি কেন চাচ্ছে সেইটার ব্যাখ্যাটা দিব। আপনি হয়তো এটা পছন্দ করবেন না, বাট এটা আমি দিতে চাইবো আর কি। তো ফখরুল ইসলাম আলমগীর ওনার ব্যাপারে এগুলি বলছেন। এবং দেখেন, দুইটা পত্রিকাই কিন্তু আসলে বলেছে যে মানে বিএনপিও চায় না বা জনগণও চায় না। তো অনেকে এটার মানে পক্ষে বিপক্ষে আছে, তো সেগুলোর মধ্যে আমরা যাই না। তো দেখেন, কয়েকটা কারণ আছে এই নিষিদ্ধ না চাওয়ার পিছনে, কয়েকটা কারণ আছে। আমরা মানে আম জনতার দৃষ্টিতে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এখন যদি আপনি নিষিদ্ধ করেন গণতান্ত্রিক উপায়ে, শুধু তো আর আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছেন না, জাতীয় পার্টিও নিষিদ্ধ চাচ্ছেন। তো জাতীয় পার্টিরও তো একটা ভোট ব্যাংক আছে। কোথায়? মানে রংপুরে। আপনার মনে আছে যে 90 সালে ধরেন এরশাদ স্বৈরাচারকে যখন আমরা পতন ঘটালাম আর কি, আপনিও আন্দোলন করেছেন এবং আমরা তখন স্কুলে পড়তাম, মানে ক্লাস 10-এ, মানে লাস্ট ক্লাসটা করে ওই দিন ডাক্তার মিলন মারা যায় আর কি, আমরা কারফিউর মধ্যে মিছিল করেছি আর কি। তো শেখ মানে স্বৈরাচার এরশাদ পতন হলো এবং কারাবরণ করলো, জেলে ছিল। ভোটে কিন্তু রংপুরে বিএনপিও হারাইতে পারে নাই জাতীয় পার্টিকে, আওয়ামী লীগও রংপুর থেকে মানে জিততে পারে নাই। তো তাইলে কি হলো যে আপনি ক্রাশে চলে গেলেন। হ্যাঁ, জাতীয় পার্টিকে মানে এরশাদকে মারাটা শুধু বাকি ছিল, তো সেইটা না করে তার জেলের মধ্যে থেকে সে নির্বাচন করে আবারও জেল জরিমানা সে করে টোরে, মানে জাতীয় পার্টি যেটা করলো আওয়ামী লীগের সাথে বুঝলো যে না, বিএনপির মানে যদি ইয়ের মধ্যে থাকে, গ্রিফের মধ্যে থাকে, তাহলে হয়তো তার আরো জেলের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আওয়ামী লীগ বললো যে না, তোমাকে আমি মুক্ত করে দেবো। সে আওয়ামী লীগের পক্ষে চলে আসলো এবং সে বশ্যতা স্বীকার করলো আওয়ামী লীগের। আমরা দেখছি যে 16 বছর কিভাবে একবার বিরোধী দল বলে, একবার সরকারি দল বলে, দুই জায়গাতে থেকে ডেমোক্রেসির একেবারে মানে মানে ধাজিয়া উড়াই দিচ্ছে আর কি জাতীয় পার্টি। তো আমরা ব্যান্ড চাচ্ছি, জাতীয় পার্টিও ব্যান্ড করে দিই। তাহলে এটা করলে গণতান্ত্রিক উপায়ে আপনারা আরেকটা এক পার্টি বা দুই পার্টির শাসন নিয়ে আসবেন।
আপনি বলতেছেন যে না, জামাতে ইসলামী বিরোধী দলে থাকবে, ছাত্ররা বিরোধী দলে থাকবে। তো ছাত্রদের তো আসলে ওই ক্যালিবার নাই। আপনি গতকালকে একটা পোস্ট দিচ্ছেন, সেখানে আপনি বলছেন যে শেখ মুজিবের ছবি রেখে এরা শপথ নিল কেন, মানে ব্যাপারটা আমরা তাই বুঝলাম আর কি। 24 ঘন্টা হয় নাই সেই বঙ্গ মানে শেখ মুজিবের ছবিকে তারা, বঙ্গবল্টুর ছবিকে তারা সরাই ফেলছে। মানে আমি বঙ্গবন্ধু বলি না, আমি বঙ্গবল্টু বলি আর কি। তো এটা হচ্ছে যে ছাত্র ছাত্র সমন্বয়কারীরা ওখানে ছিল, 2জন উপদেষ্টা ছিল, তারপরে মাস্টার মাইন্ড ছিল। তো তাদের কি ওই সেন্সটুকু ছিল না যে বঙ্গভবনে ওই শেখ মুজিবের ছবি কি থাকবে কি থাকবে না? তো এদেরকে আমি দেশ ছাড়বো কি কি করে? তারা তো এখনো সেই শিক্ষানবিশ, মানে যেখানে একটা মানে কর্পোরেটে ইউনিভার্সিটির মাস্টার্স পাশ করে ইন্টার্নশিপের মধ্যে থাকে, বা অনেকে মানে অনার্সের মধ্যে ইন্টার্নশিপ থাকে, মাস্টার্স পাশ করে যখন জবের মধ্যে আসে তাদেরকে প্রবেশন পিরিয়ডের মধ্যে লার্নিংয়ের মধ্যে থাকতে হয় 6 মাস 3 মাস এরকম, ম্যাক্সিমাম কর্পোরেট অফিসে 6 মাস। তো সেই জায়গাতে আপনি মিনিস্ট্রি দিয়ে দিচ্ছেন, তারপরে তারা মানে শিখবে, ভুল করবে, শিখবে। এটা কোন ধরনের কাজ? আমরা দেশকে আগিয়ে নিয়ে যাব নাকি পিছনে টেনে ধরবো আর কি? পেছনের দিকে ফেরার তো কোনো সুযোগ নাই। বাংলাদেশকে যেই জায়গাতে মানে শূন্য করে রেখে গেছে, তো ছাত্রদের তো আসলে ওই মানে লিডারশিপ কোয়ালিটির সাথে সাথে তার নলেজের পাশাপাশি এক্সপিরিয়েন্সও লাগবে। ইন্টারনাল যেই প্লেয়ারগুলি আছে, এক্সটার্নাল দেশের বাইরে যে প্লেয়ারগুলি আছে, তাকে চিন্তা করতে হবে না? তাদের রাজনৈতিক মানে প্রেক্ষাপট তো বুঝতে হবে, গতি প্রকৃতি বুঝতে হবে। তো দেখেন, একটা ওয়ান পার্টি স্টেট বা 2 দলের শাসন ব্যবস্থার মধ্যে চলে গেলে এটাকে আবার একটা স্বৈর শাসনের মতোই দেখাবে জিনিসটা, আপনারা যতই বলেন এই নিষিদ্ধ করলে পারে। এবং বিএনপি যেটা চাচ্ছে যে শেখ হাসিনা বা কিছু মানুষের ভুলের জন্য পুরো দলটা পানিশমেন্ট পাবে কেন? মানে এটা আপনারাই ঠিক করবেন। বাট এটা তাদের বেলা মানে জাতীয় পার্টির বেলা তো এটা প্রযোজ্য, মানে এটা সমর্থকরা তো ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে। যারা শেখ মুজিবের মানে আদর্শে জয় বাংলা বলে মানে দেশে ছিল বা ভারতে পালিয়ে গেছিল, তারা তো সংশ্লিষ্ট ছিল। মানে জয় বাংলা করে তো মানে অনেকে বাংলাদেশে যারা তখন সবাই তো জয় বাংলা করেই তো যুদ্ধে ঝাঁপায় পড়ছে। তো আদর্শের দিকগুলি তো আস্তে আস্তে মানে ভাগে বিভক্ত হতে দেখছি, নানা ভাগে। কিন্তু সেই মানুষগুলো তো এখনো আছে, বড় সংখ্যক মানুষ। 40%-এর জায়গাতে 20% যদি ভোট ব্যাংক থাকে, তো সেটাও তো কম না। গোপালগঞ্জ থেকে তো তারা এখনো দাবি করতে পারে যে তারা একটা এমপি বা ওখানে ইয়ে হবে। অনেকে তো এখনো মনে করে যে না, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তো এই যে জিনিসগুলি, এবং আমরা কি দেখলাম যে ধরেন আপনি 75-এর 15ই আগস্টে আপনি শেখ মুজিবকে চলে যেতে দেখলাম আমরা, এবং আওয়ামী লীগ একটা, তারা যদি দুর্নীতি না করতো, খুন গুম এগুলো না করতো, ক্ষমতার অপব্যবহার না করতো, মানুষের হৃদয়ে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা কমতো না, বাড়তো। তো এইটা তো তাদের ভুল। তারা আজীবন থাকতে চাইছে, বা বাকশাল 2 কায়েম করছে। তো এই জিনিসগুলো তো আসলে ওই শেখ হাসিনার ভুল। কিন্তু এই দলটা কিন্তু 75-15 আগস্টে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। শহীদ জিয়াকে মানে হত্যা করার পরে বিএনপি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। বেগম খালেদা জিয়া এসে দলটাকে অনেক জনপ্রিয় করছে। বেগম খালেদা জিয়া অসুস্থ, জেলের মধ্যে বন্দী, তারেক রহমান এসে এই দলটাকে আরো পপুলার বানায় ফেলছে। তো আপনি নিষিদ্ধ করতে চাইলেই আপনার এই দলগুলি আবার মানে শাখা প্রশাখা, এটা ওটা, মানুষের এই ভালোবাসা বেড়ে যায় তখন। এটা আমাদের ইতিহাস। জাতীয় পার্টির বেলাতেও তাই, এই দলটাকে ক্রাশ করে দেওয়া হয়েছিল 90 সালে। অথচ রংপুরে তাদের এখনো ভোট ব্যাংক, সার্জিসরা ওখানে গেলে পারে আন্দোলন হয় যে তারা যেন না আসে। তো এই জিনিসগুলো তো আসলে আপনি এই ইতিহাস, এই ইতিহাস আপনি বুঝতে পারবেন না। তারা হয়তো এই জিনিসগুলোকে চিন্তা করেই দেখতেছে যে শেখ হাসিনার যারা ভুলভাল লিডার আছে, লিডারশিপগুলোকে যদি সরায় ফেলা যায়, এই দলটা থাকুক, ওই দলের নেতৃত্ব পরিবর্তন, এটা বিএনপি মনে করছে। তো এটা তো অপরাধের কিছু না। আমিও চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক। তো এইটাতে যদি একটু ডিফারেন্স থাকে ওপিনিয়নে, তো এটা আপনি তাদেরকে ব্লেম দিতে পারেন না। দেখেন, বাংলাদেশের আইন আছে, এখন আইন আছে, তারপরে জাতীয় পার্টির দুর্গ রংপুর, আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জ, বিএনপির দুর্গ সারা বাংলাদেশ, এগুলো তো আছেই। এখন এগুলো তো আসলে
চেঞ্জ করতে পারবে না। এবং দেখেন শহীদ জিয়ার কনসেপ্টটা কি ছিল, বহুদলীয় গণতন্ত্র। সে মানে গোলাম আজমকে নিয়ে আসছে, তারপরে জামাতকে নিয়ে আসছে, শেখ হাসিনাকে নিয়ে আসছে, আওয়ামী লীগকে নিয়ে আসছে, বহু দলের যে গণতন্ত্র। এখন এই এই আদর্শেতেই মানে অনুপ্রাণিত বিএনপি নেতাকর্মী সবাই, এরা কিভাবে মানে বহুদলীয় গণতন্ত্রের থেকে বের হয়ে আসবে? এটা তো তাদের একটা মোরাল অব্লিগেশন। এটা আমার মনে হয় যে এটা এখানেও আমরা তাদেরকে ব্লেম দিতে পারি না। এবং দেখেন শেখ হাসিনার বাংলাদেশে আসার মনে হয় যে অলমোস্ট 13 দিনের মাথায় শহীদ জিয়াকে মানে জিয়াউর রহমানকে মেরে ফেলা হয় আর কি। তো এইটা তো তারা তো যথেষ্ট অত্যাচারিত হয়েছে, তো কেউ তো সফল হয় নাই। ক্রাশ করতে গেলেই ওই দলটা থেকে যায়। এবং দেখেন জামাতের নিষিদ্ধ করার চেষ্টাটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। জামাতকে নিষিদ্ধ করা 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 এখন আপনারা ওই মানে জরিপ করতেছেন এবং আপনারাই লেগে পড়ছেন যে না, বাংলাদেশে ইসলামিক দলগুলি খুব শক্তিশালী এখন। তো এটা হইল, জামাতকে আপনি নিষিদ্ধ করতে চাইলেন, এখন জামাত অনেকে বলতেছে ইলিয়াস হোসেন ওখানে আছেন, কানক স্যার আছেন, মানে আমরা দেখতেছি তো যে জামাতের মানে প্রচারণা কে কিভাবে করছে বা তাদের অবস্থানটা কি। তো যাদের ভোট ব্যাংক 4% ছিল, মানে হাইয়েস্ট একবার সম্ভবত 90-এর ওইদিকে ওই 12% মতো ছিল, 12 সামথিং জামাতের ভোট ব্যাংক। তারা ওই 2008-এ 4.7 বা এরকম ছিল। তো সেই দলটাকে এখন আপনারা বলতেছেন যে না একেবারে ক্ষমতায় চলে আসবে। মানে ক্যান ইউ ইমাজিন? নিষিদ্ধ করতে চাইলেই ভাই বিপদ আছে, এটা বাংলাদেশের ইতিহাস বলতেছে। দেখেন ছাত্রদল এবং ছাত্রলীগ, মানে ছাত্রদল নাকি ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র। তো এইটা তো পজিটিভ ভাই, দাদা এটা পজিটিভ। ছাত্রলীগে যারা আছে তাদেরকে আপনি এখানে পুনর্বাসন যদি করেন তাহলে এরা আন্ডারগ্রাউন্ডে যাবে না, তারা আন্ডারগ্রাউন্ডে যাবে না এবং তারা কোনো রকমের ক্রাইম করবে না। এবং আপনি আপার আন্ডারে দিয়ে দিলেই ওই ফোন কল করবে, সারাদিন দৌড়ানি দিবে, 0 পয়েন্টে ট্রাম্পের ছবি নিয়ে আসতে বলবে। এটা তো বিপজ্জনক। বরং রাজনৈতিক দলগুলো সব এক জায়গাতে বসে একটা ঘোষণা দেওয়া উচিত যে প্রত্যেকটা দলেই মানে ছাত্র সমন্বয়কারী হোক বা ছাত্র যারা আন্দোলন করছে তাদেরকে নেওয়া হবে। এখন আপনি ছাত্র দল আর ছাত্র শিবিরের সাথে কনফ্লিক্ট করে লাভ নাই। আপনি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল নিষিদ্ধ করতে চাচ্ছেন, ওইদিকে ছাত্র ইউনিয়নও আছে, শিবিররাও আছে, তারাই হয়তো মিলেমিশে স্লোগান দিচ্ছে ছাত্র দল ব্যান করে দেওয়ার জন্য। কিন্তু এটা তো হবে না, এটা তো হবে না, কারণ রাজনৈতিক দলগুলো আবার ছাত্ররা করুক এটাও চাচ্ছেন, মানে কন্ট্রাডিক্টরি। আপনি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করতেছেন রাজনীতি, আবার বিশ্ববিদ্যালয়ের বাইরে বলতেছেন যে ন্যাশন ওয়াইড তারা রাজনীতি করুক। কেন ভাই? এক মুখে দুই রকম নীতি হয়ে গেল না, দুই রকম কথা। আপনি সংবিধান নিয়ে দাদা কথা বলছেন, মাহবুব খোকন সাহেবের কথা বলছেন, ডক্টর কামাল সাহেবের কথা বলছেন, এগুলি বলে টলে বলছেন যে মানে সংবিধান একেবারে মুতে ফেলবেন, মানে বিপ দিছেন টুট টুট টুট। তো এইটা তো আসলে অশ্রাব্য লাগে আর কি। আপনার মতো একটা সিনিয়র মানুষ, জ্ঞানীগুণী মানুষ, এখন সংবিধান হচ্ছে যে বাংলাদেশ, মানে বাংলাদেশ না সারা বিশ্বে সংবিধানকে মানে খুব স্ট্রিক্টলি যারা ডেমোক্রেসি ফলো করে তারা এটাকে অনেক গুরুত্ব দেয়, ইম্পর্টেন্স দেয়, এবং আমরাও দিতে চাই। এখন আপনি যদি সংবিধানকে মুতে দিতে চান বা ছিঁড়ে ফেলতে চান বা ছুঁড়ে ফেলতে চান, এইটা দাদা আমরা পছন্দ করি না। এইটা ওই নতুন করে লিখবেন না কি করবেন, আমার তো মনে হয় যে যেটা আছে ওই শেখ হাসিনা যেগুলি খারাপ কাজ করছে সংবিধানের মধ্যে সেগুলি ঠিকঠাক করে আরো সুন্দর করে কনস্ট্রাকটিভ করে এটা যেন একটা মডারেট ইসলামী দেশ হিসাবে থাকে, সেইভাবে সেকুলারটা থাকতে পারে। কারণ আমরা তো সিনেমা নাটক এগুলো দেখবো, মেহজাবিনকে আমরা দেখতে চাই, আমরা শিল্পকলা একাডেমিতে গিয়ে আধুনিক শেক্সপিয়ারের যে নাটকগুলি আছে এবং আধুনিক যেই নাটকগুলো আছে এগুলো দেখতে চাই, মানে হলিউড বলিউডের সিনেমাগুলি দেখতে চাই। আপনারা আটকাইতে পারবেন না। আপনারা ইসলামিক রাষ্ট্র এটা হবে না, এটা কোনোভাবেই ইসলামিক রাষ্ট্র হবে না। কারণ এখানে এত কনফ্লিক্ট, এত মতভেদ আছে, এগুলাকে আপনি সমন্বয় করতে পারবেন না। আফগানিস্তানে এটা পসিবল ছিল, তালেবানরা এখনো অস্ত্র নিয়ে ঘুরে, এটা বাংলাদেশে অস্ত্র নিয়ে আপনি দেশ বদল করতে পারবেন না। আর সবচেয়ে বড় থ্রেট হচ্ছে যে ভারত চারদিক দিয়ে ঘিরে আছে এবং তারা বাংলাদেশ মৌলবাদী হয়ে গেল, উগ্রবাদী হয়ে গেল, সারাক্ষণ প্রচারণা।
এখন এইটা যত করবেন তত আমরা বিপদের মুখে পড়বো, এবং আমেরিকা তো চাই না এগুলি। তো জামাত আগে যেরকম ছিল বিএনপির সাথে মিলেঝুলে ওভাবেই থাকবে। রাষ্ট্র সংস্কারের কথা, সংবিধান, এইসব সংস্কারের কথা বলে এই মানে ইসলামী রাষ্ট্র করা যাবে না, এটা সম্ভব না। মেজরিটি মানুষ এখানে মুসলিম, কিন্তু আমরা আমাদের মাইন্ডসেট আপটা এরকম যে আমরা আমাদের পারিবারিকভাবে আমরা মুসলিম। এটা যদি রাষ্ট্রীয়ভাবে করতে চায় কেউ, মানে ধমক দিয়ে জোর করে, মানে নিয়ম করে, তাইলে মানুষ মানতে চাইবে না। আমাদের ধর্মগুলি আমাদের মনের মধ্যে এবং আমাদের পরিবার, আমাদের ঘরের মধ্যে। তো এইটা আমি মনে করি, দেখেন, ছিঁড়ে ফেলা যাবে না, এবং অশ্রাব্য ভাষাগুলি দাদা এগুলি ব্যবহার করেন না। এটা আসলে আপনার কাছ থেকে ইয়াং জেনারেশনের কথা বলেন, তারুণের কথা বলেন, তারা তো শিখবে। এখন আপনি যদি এভাবে সবাই, মাহবুব খোকন সাহেব, মানে তারা তো শ্রদ্ধেয় মানুষ, সমাজের মধ্যে তারা মাথা। হ্যাঁ, আমরা আপনার ভিডিও দেখছি, আমি পার্সোনালি ভিডিও দেখছি বছর খানেক, কিন্তু এই ডক্টর কামালকে দেখছি আমরা ছোটবেলা থেকে। এখন এই মাথাগুলি, তারা ভুলভ্রান্তি থাকবে, এটাই তো মানুষ, মানুষের এই বৈশিষ্ট্য এটাই। কেউ পারফেক্ট না, তারা ভুল করবে, করছে, এটা সমালোচনা করব। হ্যাঁ, আপনার যেই দৃষ্টিকোণ সেটা দিয়ে তো দেখলে চলবে না। এখানে তো 18 কোটি মানুষের 18টা ভিউ আছে দাদা, এইটা মানতে হবে। এবং ডক্টর কামালের আপনি যেরকম ক্রিটিসাইজ করেন, অনেকে তাকে তাকে নেতা হিসেবেও মানে, এটাও মানতে হবে। এবং তারা ছিল, সেই 71 থেকে তারা ছিল। এবং এই মাথা যারা আছে আর কি, তাদের পছন্দ না হইলে এভাবে রাস্তায় ফেলে দেওয়ার মতো ব্যবহার না করি দাদা। মানে আমারও পছন্দ না, অনেকেরই পছন্দ না। তো এখন এগুলি যদি সারাক্ষণ বলতে থাকি, তাইলে ঘৃণা জন্মাবে। এই সমাজের মধ্যে ঘৃণা ছড়ানোটা আসলে লক্ষ্য না। আর ইনফ্লুয়েন্সার মানে যারা আপনারা, আপনাদের কাছ থেকে তো আরোই চাই না যে আপনারা ঘৃণা ছড়ান। হেটিজম ছড়ায় কারা? ভারতেররা। এখন আমরাও কি হেটিজম ছড়াবো? এটা তো মানে কাম্য না। ডক্টর ইউনূসের প্রেস সচিব, ওনাকে গণশত্রু বলে সিল মারছেন, মানে এটা তো খেলা না দাদা। সে প্রথম আলো কি বলছে না বলছে, প্রথম আলোর পক্ষে বলছে, আপনি গণশত্রু বানায় দিলেন, তাকে ঘুমাইতে দিবেন না? আপনার একটা আক্রমণ তো ভাই, মানে দাও দিয়ে কোপ দেওয়ার মতো। এই লোকটাকে তো শান্তি মতো ঘুমাইতে বা কাজ করতে দিবেন। ডক্টর ইউনূসকে তো কাজ করতে দিবেন। এখন সে আপনি এভাবে যে অ্যাটাক করবেন, এই শেখ হাসিনার মতো তো সব মুখ বুঝে সহ্য করার মতো না। এটা সাইকোলজিক্যাল লিমিটেশনও তো আছে। এইটা আমার মনে হয় যে ঠিক হচ্ছে না। হ্যাঁ, ওনাকে পছন্দ করি আর না না করি, এটা গণশত্রু বলে, এটার মিনিং আবার অনেক কিছু। তাকে তো মানে ফ্রিলি রাস্তাতে চলাফেরার মতো রাখতে হবে। গণশত্রু মানে, এখন বাংলাদেশের শত্রুর ডেফিনেশন মানে হচ্ছে শেখ হাসিনা। শত্রুর ডেফিনেশন মানে হচ্ছে শেখ হাসিনা। এখন আপনি শত্রু যদি বলেন, তাইলে এটা ভিন্ন মিনিং দাঁড়ায়। এইভাবে মানুষকে মানে বিপদের মুখে এটা ঠেলে দেওয়া হচ্ছে আর কি। তো এটা আমার মনে হয় ঠিক না। এবং প্রেস সচিব, আপনি তো প্রথম আলোর পক্ষে বলছে, এখন আপনি প্রথম আলোর নিউজ আপনি দেখাচ্ছেন। প্রেস সচিব এবং আপনার মাঝখানে তো কোনো পার্থক্য দেখছি না। প্রথম আলো কেস, আপনিও নিউজ দেখাচ্ছেন প্রথম আলোতে, আপনার মানে প্রথম আলোর নিউজ দেখাচ্ছেন আপনার ভিডিওতে, এবং আপনি বলতেছেন যে প্রেস সচিব প্রথম আলোর সম্পর্কে কথা বলছে। তো এইগুলি একটু রেশনাল কথা বলেন। ডেইলি স্টারের নিউজ দেখাচ্ছেন, ডেইলি স্টারের এগেনস্টে লেগে পড়ছেন, প্রথম আলোর সাথে লেগে পড়ছেন, এগুলো ঠিক না। এবং মোস্টলি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে রাজনীতির গুরুত্বপূর্ণ দিক নাকি শত্রু চিহ্নিত করা। তো শত্রু তো ওই যে যেটা বললাম, মানে হচ্ছে যে আমরা শেখ হাসিনা বুঝি, ও তো একটা ক্রিমিনাল, ওকে ইন্টারন্যাশনাল মানে আইসিসিতে কেস করা হয়েছে তার নামে, এবং শত শত কেস চলতেছে। তো এইরকম তো পলিটিক্যালি রাজনৈতিক পক্ষ বিপক্ষ থাকে আর কি, বিরোধী দল এগুলি থাকে, এগুলি সব টার্ম, এগুলি বলতে হবে। শত্রু টত্রু এগুলি এগুলি ঝেড়ে দেন। এগুলো শত্রু না, আমরা মিলেমিশে থাকবো। বিরোধী দল থাকলেও মিলেমিশে থাকতে হবে, ঐক্য থাকতে হবে। মানে আপনি শত্রু বললেই ফাটল হবে, সমাজ চৌচির হয়ে যাবে, মানে ফেটে চুরে আর কি। তো এটা আমরা চাই না। ইনফ্লুয়েন্সারদেরকে যদি এরকম করে বলতে হয়, শিখাতে হয়, তাহলে তো দুঃখজনক দাদা। এবং আপনি বলছেন যে মানে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? আমি তো বললাম যে এই 16 বছর একদল নির্যাতিত হয়েছে আর একদল নির্যাতন করছে। আপনি কি দুইটা ডেফিনিশন আলাদা করতে পারেন না?
মানে ওই মানে কি বলে চাঁদাবাজি করতেছে বা দখলবাজি করতেছে। দখলবাজি কি, যে ধরেন আমারও কিছু সম্পত্তি মানে পৈতৃক সম্পত্তি আছে, এগুলি আমি প্রপার্টি সেল করতে চাই, ওখানকার স্থানীয় চেয়ারম্যান, তারপরে রাজনৈতিক ছাত্রলীগ যুবলীগের নেতা ফেতারা এগুলি করতে দেয় নাই। আমি 15 বছর, দীর্ঘ 15 বছর আমার জমি যাইতেও পারিনি, বাড়িতে বিক্রিও করতে পারিনি, এবং সেখানে থানা, তারপরে কোর্ট, সমস্ত জায়গাতে সেট আপ। এখন আমি যাব, আমি নতুন পরিবেশে যাব, গিয়ে বিরোধী দল মানে যেই রাজনৈতিক দলগুলি থাকবে, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, তাদের নেতাদের সাথে কথা বলবো, তাদেরকে নিয়ে আমি মুভ করব, আমার ওই জায়গাটা বিক্রি করব আমি। এখন আমি আমার জায়গা দখল করব, নিব। এখন এটা যদি আপনারা বলেন যে না এটা আমি আবার বিএনপি দখলবাজ হয়ে গেল, এটা তো ঠিক না। ম্যাক্সিমাম কেসই তাই হয়েছে, আওয়ামী লীগরা দখল করেছে, ওই জায়গাগুলি আবার রিকভার করা, এটাই হচ্ছে। আর যদি মানে বিএনপির লোকেরা চাঁদাবাজি করে, দখলবাজি করে, পুলিশ আছে, আইন আদালত আছে, পুলিশ গ্রেপ্তার করে না কেন? তারেক রহমান তো কত জনের নামে নোটিশ করছে, তারপরে দল থেকে বিদায় করছে, এই জিনিসগুলো করছে না তারেক রহমান? দলীয় যে শিষ্টাচার আছে, আইন কানুন আছে, সেগুলো তো প্রয়োগ হয়েছে। তো এইটা তো আমাদেরকে দেখতে হবে, আপনি বাইরে থেকে দেখলে তো। এবং আমরা প্রথম প্রথম দেখছি যে অনেকে আমেরিকার লোকজন বিএনপিতে এসে তারা এসব আকাম কুকামগুলি করছে। এবং ছাত্ররা কখনোই মানে ছাত্রদল, ছাত্রলীগ এগুলা কিন্তু এক না। মানে এটা পুনর্বাসন কেন্দ্র, এটা অবশ্যই, কারণ হচ্ছে যে ফিল্টারিং করতে হবে মামলা, বা যেগুলো হবে মামলা হচ্ছে, জেল জরিমানা হচ্ছে, পানিশমেন্ট হচ্ছে, যেগুলো হচ্ছে এগুলো হয়ে যাবে। বাকি যেগুলো থাকবে তারা তো কি করবে, তারা ওই আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, তাদেরকে বিএনপি নিবে, জামাত নিবে, শিবির নিবে, ছাত্রদল নিবে, নিয়ে তাদেরকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এরা যদি আপার আন্ডারে থাকে তাহলে এরা আবার 0 পয়েন্টে আসার জন্য ট্রাম্পের প্ল্যাকার্ড খুঁজবে, এদেরকে আটকানো যাবে না। এরা ডাকাতি করবে, চাঁদাবাজি করবে, ছিনতাই করবে, বোমাবাজি করবে, গুলিবাজি করবে, কজনকে আটকাবেন? বাংলাদেশের সিকিউরিটি সিস্টেম কি ওরকম আছে? এটা ঠিক না। পুনর্বাসন কেন্দ্র শুধু ছাত্রদল না, বিএনপি না, জামাত না, প্রত্যেকটা দলকে পুনর্বাসন কেন্দ্র হইতে হবে। এরা নিয়ে নিক, যে অবশিষ্ট চিহ্নিত দাগি খুনি এগুলা বাদে যারা থাকবে তাদেরকে নিয়ে নিক, আর যাদের নামে মামলা টামলা থাকবে এরা পুলিশের কাছে তুলে দিক। আমরা দেখছি না 0 পয়েন্টে গতকালকে মানে 20 জন 25 জনকে এই বিএনপিরাই তো তুলে দিছে পুলিশের কাছে গণধোলাই দিয়ে। আপনি বলছেন যে জামাত ও ছাত্ররা যেন মূল পলিটিক্যাল শত্রু হয়, সেটা ভাবতে পারে এবং তা বানাতে পারে। তো এটা তো আসলে বিএনপির কিছু না, আমরা ভোট দিব যাকে দিব, এবং ছাত্রদের আসলে ওই যোগ্য হয়ে আসা লাগবে। আপনি যদি বলেন যে না তারা যোগ্যতা না নিয়ে ছাত্র রাজনীতি করে, কি বলে পলিটিক্যাল পার্টি ফর্ম করে, বিরোধী দল হোক বা সরকারি দল হোক, এটা তাদের সময়ই না। উপযুক্ত সময় দেন, 10 বছর 15 বছর তারা শিখে আসুক, তারপর তারা রাজনীতি করুক। এইটা রাজনীতির বয়সই না, তারা শিখবে এখন। মানে রাস্তাতে স্লোগান দেওয়া, সার্জিস আলমের মতো, হাসনাত আবদুল্লাহর মতো ওই স্কুল কলেজের মানে ছাত্রদেরকে গণধোলাইয়ের জন্য 0 পয়েন্টে ডাকা, এটা মানে কিন্তু বাংলাদেশের একটা রাষ্ট্র গঠনের মানে কথা না। এবং ডক্টর ইউনূস সহ যারা বলতেছেন যে ছাত্রদের হাতে দেশ তুলে দিতে হবে, মানে আপনারাই করেন, রাজনীতি করেন না। আপনি কমিউনিস্ট পার্টি করেন, এখানে ইনকিলাব জিন্দাবাদ তো সেই ভারতের মানে আমরা যতটুকু জানি যে আপনি যেটা বলেন ইনকিলাব জিন্দাবাদ, এই স্লোগানটা হচ্ছে যে ইসলামিক পণ্ডিত, উর্দু কবি, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, ভারতীয় জাতীয় কংগ্রেসের বিশিষ্ট নেতা এবং ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা হাসরাত মহানি দ্বারা সৃষ্টি করা হয়। এটি ভগৎ সিং দ্বারা 1920-এর দশকের শেষের দিকে তার বক্তৃতা এবং লেখার মাধ্যমে জনপ্রিয় হয়েছিল। এবং এইটা ইনকিলাব যে ইয়েটা জিন্দাবাদটা বলে এরা, কারা বলে, যদিও মূলত এই স্লোগানটি ব্রিটিশ ভারতে বামপন্থীদের দ্বারা ব্যবহৃত হয়েছিল। তো এইটা তো মানে একটা যাই হোক পুরনো জিনিস, বাট ভারতের একটা জিনিস ভগৎ সিং এর স্লোগান আপনি নিয়ে আসছেন, এটা তো দেশীয় থাকলো না দাদা। এটা জানি না, এটা কমিউনিস্টের একটা বামপন্থীদের ইনকিলাব জিন্দাবাদ, এটা আবার কেউ মুসলিম আমরা না ভাবি। ওই ইসলামিক পণ্ডিত উনি উর্দু কবিগুলো বলেছিল, বাট এটা কমিউনিস্টদের স্লোগান। তো এখানে আমরা আসলে মানে নতুন করে বলার কিছু নাই, বাট এখানে মির্জা আব্বাসকে আপনি টেনে নিয়ে আসছেন। উনি বলেছেন যে বাবার আগে যদি ছেলে হাঁটে তাহলে ওই জাতি কিন্তু শেষ। আপনি বলেছেন 2টা পরাজয় গৌরবের, এক ছাত্রের কাছে পরাজয়, 2 সন্তানের কাছে পরাজয়। আজকে যারা মৃত্যু ভয় উপেক্ষা করে পরাজয় ছিনিয়ে আনলো, তাদের উপেক্ষা করছেন?
তো আমি তো দেখছি যে 19 তারিখের পরে বা 28 তারিখের পরে, মানে ওই যে যখন 6 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেল বা মন্ত্রীদের সাথে সার্জিসরা বৈঠক টৈঠক করলো, তো তখনই তো কোটা আন্দোলন শেষ। তারপরে রাস্তাতে যে আন্দোলনগুলি হয়েছে, ঢাকা না ছিল ঢাকা ইউনিভার্সিটির কোনো ছাত্র সমন্বয়ক বা ওই শিক্ষক, আমরা দেখছি এই ঢাকাকে 6 ভাগে না কয় ভাগে ভাগ করছে তারেক রহমান, এটা গণ অধিকার তারেকই বলছে। এবং রাস্তাতে মানে ছাত্রদেরকে বাঁচানোর জন্য গার্জিয়ানরা নেমে আসছিল এবং গুলি খাইছে তারা। এবং এইটা একেবারেই ছাত্র জনতা বলতে এটা রাজনৈতিক দলগুলা করছে। এখানে বিএনপি ছিল, জামাত ছিল, ইসলামী ঐক্যজোট, হেফাজত, ডান বাম সবাই ছিল। এবং মারা পড়ছে কারা? বিএনপির লোকজনরা মারা পড়ছে, ছাত্র দলের লোকজনরা মারা পড়ছে, সমন্বয়কদের তো দেখি নাই মারা পড়তে। তো এটা পুরোটাই হাইজ্যাক হয়েছে রেজাল্টটা। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ওখানে বেসরকারি ইউনিভার্সিটির লোকজন ছিল, নর্থ সাউথ, ব্র্যাক, তারপর মার খাইছে, তারপরে ইস্ট ওয়েস্ট, তারপরে নর্দার্ন ইউনিভার্সিটি, তারপরে আর কত কত সব স্কুল কলেজের ছেলেপেলেরা। ঢাকা ইউনিভার্সিটির নামগন্ধ নাই, কিন্তু এটা কি হইলো, উপদেষ্টা বানায় দিলেন আপনি, এখন তো মাস্টার মাইন্ডও উপদেষ্টা। তো 3টা ঢাকা ইউনিভার্সিটির, মানে এমনভাবে রাজু ভাস্কর্য ওখানে টিএসসিতে এই সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ স্লোগান দেয় যে মনে হচ্ছে পুরো ঢাকা ইউনিভার্সিটিরই এটা প্যাকেজ ছিল। তো এটা তো না। আর আপনিও বলতেছেন যে তাদের কি বলে কি বলে আন্দোলনের ভিতরে, এই ছাত্র নেতাদের ভিতরে রাজনৈতিক দলেরা একেবারে নেমে পড়ছে, তা তো না। বিএনপির একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল। ইভেন জুনায়েদ সিদ্দিকী সাহেব, জুনায়েদ সাকি সাহেব পর্যন্ত বলছেন যে ফেসবুকে পোস্ট দিয়ে, আন্দোলনের পক্ষে পোস্ট দিয়ে ডিলিট করে দিয়েছেন, যেন কেউ বলতে না পারে যে এটা রাজনৈতিক আন্দোলন ছিল, এটা অরাজনৈতিক আন্দোলন এবং এটা ছাত্র আন্দোলন ছিল, ছাত্র জনতার আন্দোলন ছিল এইভাবে। কিন্তু ভিতরে তো সবাই রাজনৈতিক দলের লোকজনরাই ছিল, এটা মানতে হবে। হ্যাঁ, এখানে বিএনপিরা নাম কোথাও ব্যবহার করেনি, তাই বলে কি বিএনপির লোকজন ছিল না? জামাতের লোকেরা নাম ব্যবহার করে নাই, হেফাজতের নাম ব্যবহার করে নাই, তারা ছিল না। গণতন্ত্র মঞ্চ, তারা ছিল না। ডান বাম সবাই ছিল। এইটাকে আসলে ওই মানে পলিটিসাইজ করে ফেলতেছেন, এটা বৈষম্য বানায় ফেললেন আর কি। মানে বেসরকারি ইউনিভার্সিটিরা সব কেউই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যাইতে পারলো না। 3 জন ওখানে শিক্ষকরা, ওখানে ঢাকা ইউনিভার্সিটির কোটায় শিক্ষক ছাত্র মিলেই একটা বিরাট অংশ। আবার হচ্ছে যে রাজনৈতিক দলও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোষণাতে হচ্ছে, বড় ভাইদের গাড়িতে সার্জিসরা ঘুরতে ঘুরতে আবার ধাওয়াও খাইলো। এই জিনিসগুলো তো বুঝতে হবে, এটা গ্রেটার ইয়েতে হচ্ছে না। এখন কেউ কেউ এগুলোর মধ্যে ঢুকে পড়ছে, ছাত্রদের ঘাড়ে চেপে বসে আবার তারা ইলেকশন করবে, এইসবই ব্যাপার চলতেছে। ছাত্ররা যে এখন লেখাপড়ার মধ্যে নাই, এটা ক্লিয়ার। এখানে ওই মির্জা আব্বাস আসলে ঠিকই বলছে, মানে তাদেরকে গ্রুম করতে হবে, তারা শিখবে এবং তারা আসবে। এখন মির্জা আব্বাসের মতো লোককে, ফখরুল ইসলাম আলমগীর সাহেবের লোককে যদি আপনি মানে ছাত্রদের বিপক্ষে দাঁড় করায় দেন, তাহলে এটা কেমন হইলো? তাদের প্রজ্ঞা, পাণ্ডিত্য, বিজ্ঞ, তাদের অভিজ্ঞতা, এই জিনিসটা কি ওই ছাত্র যেই এখনো হোস্টেলের বাইরে পৃথিবী ঢাকা শহর দেখে নাই, তার মানে পাণ্ডিত্য আর এই এদের পাণ্ডিত্য কি এক? তাদের গণতন্ত্রের কনসেপ্ট আর তাদের গণতন্ত্রের কনসেপ্ট কি এক? আপনারা ওই মানে বৃদ্ধ বুড়া এইসব জিনিস বলে, মানে বিপ দিয়ে দিয়ে টুটু করে এদেরকে ছোট করলে তো হবে না দাদা, এগুলি একেবারেই ঠিক না। এবং দেখেন আপনি সংবিধানকে রাফ খাতা বলছেন, আমি বললাম এই কিছুক্ষণ আগে যে এটা সংবিধান খুব একটা বড় একটা অংশ, এবং এটা যদি বাতিল না হয় পুরোনোটাই থাকুক, মানে চলুক না এভাবে, জনতা পুলিশের পা উপরে টাঙিয়ে বিচার করতে পারে আপনি বলছেন। তো এটা মানে সভ্যতা সে কি মানে স্বাভাবিক? এটা মানে হিউম্যান রাইটসের লোকজনরা তাহলে ঝাঁপায় চলে আসবে না? আপনি তো এটা উস্কাই দিচ্ছেন, মানে যে তারাও যদি ভুল করে মানে পা টাঙায় পা উপরের দিকে উঠে ছাত্র জনতা বিচার করবে, তো এটা তো ঠিক না। এটা তো মানে হিংস্রতা, অসভ্য জাতি, অসভ্য সমাজ এগুলি করে আর কি। আমরা রাগের উপরে এটা ছাত্র জনতা করছে, এটা আমরা এটা তখন ঠিক ছিল, যুদ্ধের ময়দানে এটা ঠিক ছিল। তো এখন তো যুদ্ধ অবস্থা নাই, এখন আপনি লাল ট্যাগ লাগাইয়ে মানুষজনকে আবার কিসের বিপ্লবের কথা বলতেছেন? আপনি ডক্টর ইউনূসের শপথের সময়ের ওই সময়টা যখন আওয়ামী লীগের লোকজনরা পালিয়ে চলে গেল, আপনি জুলকারনাইন সাহেবকেও আমরা দেখছি চুপ করে থাকতে। এই জিয়াউল আহসান সাহেবকে ওই প্লেন থেকে নামিয়ে আসার জন্য সেই আমেরিকার মোস্তাফিজ সাহেবকে মানে স্ট্যাটাস দিতে হয়েছে,
এবং তারপরে ঝাঁপায় পড়ছে। কেন ওয়াকারুজ্জামান সাহেবেরকে আপনার চোখে পড়ে না? উনি হচ্ছেন যে তার ওয়াইফ কি বলে শেখ হাসিনার কাজিন। তো ওই যে রয়ের যে কথাটা আমরা শুনছিলাম যে সে তার রিলেটিভসরা বোধহয় জামাতের আদর্শের ওয়াকারুজ্জামান সাহেবের, এই কারণে আপনারা চুপচাপ। তো এরা তো সব মানে আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড। তো আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড ভালো নাকি না ওই ছাত্রদল, ছাত্রলীগের কিছু লোকজন এখানে ছাত্রদলে ঢুকছে, সেটা মানে তার কোনটার গুনার ওজন বেশি? শেখ হাসিনার নিজের লোকগুলার মানে এটা কি আমরা রেখে দিব, এটা ভালো নাকি না যারা মানে এখন যারা আছে তারা দল বদল করে কিছু লোক বিএনপিতে আসছে, জামাতে আসছে, এটা ভালো? মানে শুধু কি চুপ্পু সাহেব, সেনাবাহিনী, আর্মি, বিডিআর, পুলিশ, সমস্ত জায়গাতে, প্রশাসন, সমস্ত জায়গাতে আমি তো মনে করি 80% 90% সবাই আওয়ামী লীগের এখনো আছে। তো এই সমস্ত কিছু রেখে বাকি হচ্ছে 10% বা 20% জামাতের। তো এই টিম দিয়ে আপনি একটা নিরপেক্ষ নির্বাচন করবেন কেমনে? এটা তো ঠিক না। আপনি বলছেন যে 5টা রিয়েলিটি বিএনপিকে মেনে নিতে হবে। তো এটা কি? 1 নম্বর হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তো কেন নিষিদ্ধ না করলে কি? আমি চাই নিষিদ্ধ, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা সবার আগে আমি বলছি। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন চ্যানেলে গিয়ে, যে আমি কবে থেকে বলতেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। বাট এটা যদি বিএনপি না চায়, তারা চাইতে পারে, তাদের রাজনৈতিক যে ইনভলভমেন্টগুলো আছে, তারা ইন্টারনাল এক্সটার্নাল এসব নানা রকমের ফ্যাক্টরগুলি বিচার বিশ্লেষণ করে তারা দেখুক যে এটা যদি নিষিদ্ধ না করে সমস্যা নেই। ওদের লিডারদের যারা আছে, যারা ক্রাইম করছে, খুন করছে, জখম করছে, মানে আমার ছাত্র জনতার উপরে অত্যাচার করছে, গুলি করেছে, তাদেরকে পানিশমেন্ট দিয়ে তাদেরকে ফাঁসিতে দিক। যারা অনেস্ট আছে তারা করুক, সমস্যা কি? চুপ্পু সহ আওয়ামী লীগের শাসনের অবশিষ্টাংশ দূর করতে হবে। তো এইটা তো বিএনপির কোনো দায়িত্ব না। তারা একসময় চাইছিল চুপ্পুকে সরাইতে, এই সরকার সরাই নেই, তারা এই 2.5 মাস 3 মাস পর্যন্ত রেখে দিচ্ছে। তো এখন কেন সরাইতে হবে? আপনি বলতেছেন সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। তো কেন না ছুড়লে কি হয়েছে? ওইটা কারেকশন করে নিক। এটা নিয়ে তো মানে আক্রমণ করা যায় উচিত না। মানে এগুলা অল্পতেই রিয়াকশন দেখানো তো ঠিক না দাদা। আপনি কন্টেন্ট মানে বানাবেন, আপনি যদি ম্যাটেরিয়াল না পান আপনি আমাকে বলবেন, আপনাকে 50টা টপিক আমি সেন্ড করে দেবো মেসেঞ্জারে। ওই মানে সব সময় তাদেরকে কলার চেপে গলা টিপে ধরতে হবে, এটা তো না। এটা তো শেখ হাসিনা দল না, আওয়ামী লীগ না তো এরা। এখন যারা আছে তারা সব গণতান্ত্রিক দল। আপনি 5 নম্বরে বলছেন, 4 নম্বরে বলছেন যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে। এখন আপনি ইনকিলাব জিন্দাবাদ বলেন ভারতের স্লোগান, এখন আপনি ইনকিলাব জিন্দাবাদ ছেড়ে দেন, এরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিবে। আপনাদের তো কিছু থ্রেট তো আছে, আপনারা জানেন। ওই যে বিডিআর বিদ্রোহের সময় মানে প্লেন জড়ো করে নিয়ে আসছিল কোথায়, আমাদের কাছাকাছি বর্ডারের কাছে, এবং ওরা মানে চান্সেস ছিল যে মঈনুল আহমেদ যদি উল্টাপাল্টা কিছু করে বা শেখ হাসিনার উপরে যদি আক্রমণ কিছু হয়ে থাকে, তারা ঢুকে যাবে। তো এই থ্রেট কি এখন নাই? মানে কিছু তো ব্যালেন্স করে চলতে হবে। আমি বলতেছি না যে এই থ্রেট আছে, কিন্তু তারা জানে যে কোন সময়ে ভারতের মানে খালেদা জিয়া যে যতবার ভারত বিরোধী স্লোগান দিয়েছে তার জনসভায়, বাংলাদেশের ইতিহাসে এতবার কেউ কখনো বলেনি। আপনারা যেই স্লোগানগুলি দিলেন, ভারত বয়কট, ভারত পণ্য বয়কট, এটা ওটা, এগুলি বহুত আগে বেগম খালেদা জিয়া সেরে আসছে। জিয়াউর রহমানের সময় যে কুগুলা হয়েছিল, এটা কি মানে দেশের শক্তি? এগুলোর সবকিছুর ইন্ধন ছিল ভারতের র। তো জিয়া দেশ শাসন করেছে, আপনারা চেহারার মধ্যে দেখবেন যে তার কতটা থ্রেট ছিল ভারতের সাথে, এবং আমরা তো তাকে চলে যেতেই দেখছি, এবং অনেকে আমরা মানি যে এখানে ভারতের ইন্ধন ছিল এখানে। এইগুলো আসলে বুঝতে হবে। এখন জনগণ শুধু ভোটের অধিকারের জন্য জীবন দেয় না, একটা নতুন রাষ্ট্রের জন্য জীবন দিচ্ছে। তো এইটা তো চলতে থাকবে, দিস ইজ দ্য বিগিনিং, এবং আমরা নতুন রাষ্ট্র তৈরি করব। এখানে
নতুন নতুন মানুষ ডক্টর ইউনূস নিয়ে আসছেন, মানে 59 সেকেন্ডে কথা বলেছেন, সিঙ্গাপুর থেকে চলে আসছেন এবং মানে ইনভেস্টমেন্টের দায়িত্ব নিয়েছেন। এসব লোকজনকে আমরা পাচ্ছি, এখানে আমরা উৎসাহ পাই। গতকালকে আমরা দেখলাম যে ফ্রি ট্রেডের মানে চুক্তি হচ্ছে কোথায় কোথায়, সিঙ্গাপুরে হচ্ছে, তারপরে জাপানে হচ্ছে, ভারতের সাথে হওয়ার কথা হচ্ছে। পরিবেশ যেই উপদেষ্টা আছে রিজওয়ানা, ওনাকে দেখলাম যে নেপাল এবং ভারতের কিছু লোকের সাথে 3 দেশের সাথে ট্রিটি হচ্ছে, সিগনেচার হচ্ছে, এবং ওই 40 মেগাওয়াট নেপাল থেকে বিদ্যুৎ আসতেছে, এবং কোথায়, ভারতের বুক দিয়ে। তো কিছু তো নর্মালাইজ হচ্ছে জিনিসগুলি। তো এখানে তো আমি বিপ্লবের কিছু দেখি না নতুন করে। আপনি ওই শহীদ সাগরের গল্প বলছেন, গল্প বলার পরে আপনি আরেকটা কথা বলছেন, এটা একটু মানে আমার আপনাকে বলার মতো আর কি। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে জনগণের কাছে, ছাত্র জনতার কাছে, তারুণ্যের কাছে প্রশ্ন রেখে গেলাম। মানে আপনি রেখে যাচ্ছেন, কি বলতেছেন প্রশ্নটার মধ্যে? আপনাদের রক্ত ও ত্যাগকে কারা ভোটের বাক্সে ভরে ক্ষমতা উপভোগ করতে চায়? আপনাদের রক্ত ও ত্যাগকে কারা ভোটের বাক্সে ভরে ক্ষমতা উপভোগ করতে চায়, প্রশ্ন রেখে গেলাম। তো আমরা 35 বছরের মানুষ ভোট দিতে পারে না, এই ধরেন 16 বছর, আর ওইদিকে মঈন আহমেদ, তার ফখরুদ্দিন মঈনুদ্দিনের 2 বছর, 18 বছর, 18 আর একটু বেশি, 18 বছর। আবার ওইদিকে ধরেন 18 বছর না হলে ইলেকশন মানে দেওয়া যাচ্ছে না, ভোট দেওয়া যাচ্ছে না। তাহলে ওইদিকে ধরেন 17 বছরের বাচ্চাটা এলিজেবল ভোট দেওয়ার জন্য, 17 বছরের বাচ্চাটাও ভোট দিতে পারে নাই সেই 2006, 7, 8, 9, 24 পর্যন্ত। 35 বছরের মানুষ অনেকে ভোট দিতে পারে না এখানে। তো আর কত? আমি মনে করি যে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত রিপোর্টগুলি আসুক সংস্কারের, এবং এটার পরে 1-2টা মিটিংয়েই ঠিক করে ফেলা যাবে যে কোন কোন বিষয়ে, কোন কোন পয়েন্টে একমত হচ্ছে রাজনৈতিক দলগুলি। ডক্টর ইউনূস খুব ক্লিয়ারলি বলছে যে রাজনৈতিক দলগুলির ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হবে, যেগুলি হবে না সেগুলি পরবর্তী একটা এগ্রিমেন্টের মাধ্যমে রাজনৈতিক দল এবং যেই নতুন সংসদ আসবে তাদের উপরে ছেড়ে দেওয়া হবে। তো এটা খুবই সাচ্চা একটা ব্যাপার, এবং 1-2টা বৈঠকে, 2টা বৈঠকও লাগে না এটার জন্য, একটা বৈঠকেই ঠিক করে দেওয়ার, যেহেতু আবার তারা ফোরামে আলাপ করবে, 2-3টা বৈঠক হইতে পারে, এবং 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই আমরা একটা ঐক্যমত দেখব, বা যেসব জায়গাতে ঐক্য হচ্ছে না সেগুলি পরবর্তী পার্লামেন্টের জন্য রেখে দিতে পারবো। এবং তাইলে সেই জানুয়ারির 10 তারিখ 15 তারিখের মধ্যে এই পুরো সংস্কারের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। তারপরে থাকলো হচ্ছে যে 3 থেকে 6 মাস। আমি তো মনে করি যে মার্চ এপ্রিল এর মধ্যে ইজিলি ইলেকশন হয়ে যেতে পারে। তো আমার মনে হয় যে একটা নতুন গণতন্ত্র আসুক, আমরা ভোট দিব, এটাই তো আসলে মানে গণতন্ত্রের সৌন্দর্য। মানে এক স্বৈরাচারকে সরাইছি, আর ভোটবিহীন আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, বা সংস্কারের দাবিতে সরকার থাকুক, মানে আজীবন তো চলতে পারে না, এবং লম্বা সময় চলতে পারে না। আপনি দল গুছাবেন, নতুন দল করবেন, এগুলি তো গণতন্ত্রের কোনো মানে ব্যাখ্যাতে পড়ে না, এটা বুঝতে হবে। আমার মনে হয় যে যথেষ্ট হয়েছে, আমরা সবাই মিলে লড়াই করছি, এবং আপনিও লড়াই করেন, আমরাও আছি আপনার সাথে। এবং যেহেতু আমি শ্রদ্ধা করি, পার্সোনালি পছন্দ করি আপনাকে, একটু কনস্ট্রাকটিভ কথা বলেন, গঠনমূলক দাদা কথা বলেন। গঠনমূলক কথা বললে হবে কি, যে একটা মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল কথাবার্তাগুলি দিলে একটা বন্ডিং হয়, এই সোসাইটিকে, সমাজটাকে, রাষ্ট্রটাকে আর ভাগ করেন না, দ্বন্দ্ব লাগাই দিয়েন না, একজন আরেকজনের সাথে শত্রু বানেন না। আপনার যে কনসেপ্ট সেটা হয়তো পুঁথিগত বা অন্যান্য জায়গাতে বিপ্লবের মধ্যে হয়তো এগুলি পাইছেন, বা কমিউনিস্ট মানে লোকজন ইতিহাসে হয়তো এসব বলে শত্রু, পলিটিক্যাল শত্রু এগুলি, বাট এগুলি বাংলাদেশের এই প্রেক্ষাপটে খাপ খায় না। আমার মনে হয় যে আপনি বুঝবেন, এবং আমার মনে হয় যে বাংলাদেশের যে রাষ্ট্র গঠনে আপনিও সরাসরি ভূমিকা পালন করেন আমরা চাই, এবং মানুষের সাথে মিশে, এবং আপনি আসেন বাংলাদেশে, মানে
বাংলাদেশে এসে রাজনৈতিক দল করেন, বা যারা আছে এক্সিস্টিং বিএনপির মধ্যে জয়েন করেন, বা জামাতে জয়েন করেন, বা কমিউনিস্টের মধ্যে যারা আছে তাদের লিডারশিপ দেন, দিয়ে আসেন, মানে ভোট টোটে অংশগ্রহণ করে জিতেন, মানুষের পপুলারিটি দেখেন আপনাকে কারা কারা চায় না চায়, এবং পার্লামেন্টে গিয়ে কথা বলেন। আমার মনে হয় যে বাংলাদেশকে নিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য এরকম খোলামেলা ইউটিউবে এখন একটু তিক্ততা ছড়ানো বা বৈরিতা ছড়ানো, বৈষম্য ছড়ানো, এগুলি না করাটাই ভালো। তো বেয়াদবি নেবেন না, আমি মনে হয় যে ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম, এবং আমাকে যারা দেখতেছেন আশা করি যে ভবিষ্যতেও আমি কথা বলবো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাথে থাকবেন। বন্ধুরা, এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।